আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। কক্সবাজারে একটি মদের বারে সংঘর্ষে নিহত হয়েছেন দুই যুবক। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে। বার কর্তৃপক্ষ জানায় রাশেদ নামে এক যুবক বারে মদ পান করছিলেন। এ সময় তাজওয়ার হক রাদি নামে আরেক যুবকের সাথে বাকবিতণ্ডা শুরু হয় তার। এক পর্যায়ে তাজওয়ার হক রাদির লোকজন রাশেদকে ছুরিকাঘাত করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে আসেন সালমান নামে আরেক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে হামলা করা হয় তার উপরও। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তাদের। পুলিশ জানায় বারটির অনুমোদন নেই। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। একজন প্রথমে আইছিল আমার এখানে কল দিত, আমি ঝগড়া দেওয়ার কারণে যখন পুরোপুরি ঝগড়া হয়নি, আমি যাকে ঝগড়া দেওয়ার চেষ্টা করছি তাকে আমি এখানে নামে গেছি। এরপরে হঠাৎ করে দেখছি যে উপর থেকে রক্তাক্ত নিয়ে ফেরা হাত দিয়ে এখানে একটা লোক এসে আমার সামনে পড়ে গেছে এইটুকু। গ্যাস সংকটের প্রভাব এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 12 টাকা বেড়েছে চিনির দাম। একই অবস্থা আটা ময়দার দামেও। সব ধরনের ডালের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। বিক্রেতাদের দাবি, গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় কমেছে বাজারে সরবরাহ। এতে নাভিশ্বাস ক্রেতাদের। গেল কয়েক সপ্তাহ ধরে গ্যাস সংকটের কারণে ব্যাহত হয় নানা কলকারখানার উৎপাদন, বাড়ে যানবাহন ভাড়াও, যার প্রভাব পড়েছে খাদ্যপণ্যের বাজারেও। এই যেমন আগ্রাবাদের কর্ণফুলী বাজারে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 থেকে 12 টাকা বেড়ে খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে 112 টাকা। একইভাবে 10 থেকে 15 টাকা বেড়ে ময়দা 75 টাকা। সব ধরনের ডালের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। দুধের দাম বেড়েছে 10 টাকা। উৎপাদন সংকটে বিভিন্ন কোম্পানির মালামাল সরবরাহ কম থাকায় এসব দ্রব্যের দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। কোম্পানির মাল দিতে পারতেছে না, কোম্পানির মালগুলা প্রত্যেকটা মাল আপনার সংকট, যার কারণ হলো গ্যাস এবং বিদ্যুতের কারণে মালটা সাপ্লাই উৎপাদন করতে পারে না। 10 দিন ধরে চিনি প্রায় বস্তাতে 400-500 টাকা বস্তা, আপনার কেজিতে প্রায় 8-10 টাকা, 100 টাকা ছিল, এখন 110-12 টাকা চিনি। আমাদের আয় হয়েছে 500 টাকা, খরচ হয়েছে 600-700 টাকা। মানে জিনিসের দামগুলো কমতেছে না। আটা ময়দা কেজিতে 10 টাকা করে বাড়ছে, ওটা কিন্তু 10 টাকা বাড়লে কিন্তু অনেক, কারণ আটা ময়দার দামটা কিন্তু কেজিতে খুবই কম। যারা রিক্সা চালায় তারা কি একজন তো বলতে পারবে আমাকে 100 টাকা দেন, যারা মধ্যবিত্ত তারা বলতে পারে না যে আমাকে 100 টাকা হেল্প করেন। মূলত সবচেয়ে কষ্ট বেশি আমাদের মধ্যবিত্তের। সামুদ্রিক মাছ পাওয়া গেলেও স্বস্তি নেই মাছের বাজারেও। 150 টাকার লইট্টা এখন 300 টাকা, রুই কাতাল 350 থেকে 400 টাকা, তেলাপিয়া 220 থেকে 250 টাকা, 800 টাকার চিংড়ি 1100 টাকা। ইলিশের দাম এখনো 2 থেকে 2500 টাকা। যদিও বিক্রেতাদের দাবি, সামুদ্রিক মাছের দাম আগের চেয়ে কিছুটা কমেছে, কিন্তু তাও ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। ইলিশ মাছের দাম একটু 100-200 টাকা কমছে আর কি, লইট্টা মাছের দামটা বাড়ি গেছে, কম পড়ে সেই জন্য। দামটা যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না আর কি। যেমন কাসকি মাছ নর্মালি আপনি 300 টাকা হয়, 250 টাকা হয়, সেই দাম এখন 400 টাকা 500 টাকা বিক্রি করতেছে। নিম্ন শ্রেণীর মানুষ, তাদের তো অবশ্যই কষ্ট হচ্ছে, তাদের সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে। একই অবস্থা সবজির বাজারেও। গেল সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমলেও পেঁপে আলু ছাড়া 60 টাকার নিচে নেই কোনো সবজি। পটল লাউ ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকায়। 80 টাকায় বিক্রি হচ্ছে কাকরোল, ঝিঙা, বরবটি, বেগুন, তিতা করলা। শসা 70 টাকা। তবে শীতকালীন আগাম সবজি শিম, ফুল ও বাঁধাকপি বাজারে মিললেও এইসব সবজির দাম আকাশচুম্বী। আসতেছে এগুলো একটু দাম বেশি, যেমন ফুলকপি 280 টাকা কেজি, তারপর বাঁধাকপি নতুন আসতেছে, এটা 140 টাকা কেজি। 70-80 টাকার নিচে কোনো সবজি নেই, সবগুলা 70-80 টাকার উপরে, 100 টাকা 120 টাকাও আছে। আমাদের তো আয়ত্তের বাইরেই অবশ্যই, কারণ আয়ের সাথে ব্যয় বেশি এখন। ডজন প্রতি 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 114 টাকা। কেজিতে 20 টাকা কমেছে ব্রয়লার মুরগি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক ইব্রাহিম খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে সোনাদিয়া সৈকতে তার মরদেহটি ভেসে ওঠে। এর আগে গেল বুধবার সমুদ্র সৈকতের জলতরঙ্গ বিচে গোসল করতে নেমে ভেসে যায় ইয়াসিন খান ও তার চাচাতো ভাই ইব্রাহিম খান। এ সময় ইয়াসিনের মরদেহ লাইফগার্ড কর্মীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিলেন ইব্রাহিম। তারা দুজনে ঢাকার কুড়িল এলাকার বাসিন্দা, কাজ করতেন আইজেড কেপি নামের একটি প্রতিষ্ঠানে। কোম্পানির বার্ষিক বনভোজনে অংশ নিতে কক্সবাজার যান তারা। প্রথমবার সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে টার্মিনাল পাচ্ছে
চট্টগ্রাম বন্দর। পতেঙ্গার লালদিয়ার চরে নির্মাণ কাজ শুরু হচ্ছে রোববার। ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে কাজটি করবে ডেনমার্কের এপিএম টার্মিনালস। এতে বিনিয়োগ বাণিজ্য ইতিবাচক প্রভাবের আশা বন্দর ব্যবহারকারীদের। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। প্রথমবার সরাসরি বিদেশি বিনিয়োগে নতুন টার্মিনাল পাচ্ছে চট্টগ্রাম বন্দর। এই টার্মিনাল নির্মাণে পিপিপি মডেলে, তবে G2G ভিত্তিতে 2021 সালের জুনে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। সবশেষ 25 সালের নভেম্বরে হয় কনসেশন চুক্তি। মোট 49.15 একর জায়গার 32 একরে হবে মূল টার্মিনাল, যেটি এখন গ্রিনফিল্ড। বাকি 7.15 একরে হবে কন্টেইনার ইয়ার্ড আর 10 একরে ট্রাক পার্কিং। চুক্তির 33 বছরের মধ্যে নির্মাণকাল 3 বছর আর অপারেশন চলবে 30 বছর। প্রয়োজনে বাড়বে আরও 15 বছর। এই বিদেশি বিনিয়োগ সরাসরি আসার মাধ্যমে আমাদের দেশে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আধুনিক কন্টেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট এবং প্রযুক্তিগত দিক থেকে চিটাগং পোর্ট সহ বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। লালদিয়ায় $550 মিলিয়ন বেশি বিনিয়োগ করবে এপিএম টার্মিনালস। থাকবে 7টি এসটিএস আর 32টি আরটিজি। 616 মিটারের জেটিতে ভিড়তে পারবে 10 মিটার ড্রাফট এবং 6000 একক কন্টেইনারের জাহাজ। বছরে ওঠানামা হবার কথা 0.8 মিলিয়ন একক কন্টেইনার। মার্কসলাইন যে বন্দরটা করছে তাদের একটি প্রতিযোগিতা, একটা বাজার তৈরি হবে। এই প্রতিযোগিতার ফলে আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের কাছে যেটি স্বল্প মূল্যে এবং স্বল্প সময়ে যে সার্ভিসটা ভালো লাগবে তারা কিন্তু সেটাই গ্রহণ করবে। এই উদ্যোগ থেকে বন্দর কর্তৃপক্ষ এককালীন পেয়েছে $25 মিলিয়ন। বছরে পাবে $2.5 লাখ কনসেশন ফি আর কন্টেইনার প্রতি মিলবে $23। 2030 সালের মধ্যে অপারেশনে যাবার কথা রয়েছে লালদিয়া টার্মিনাল। আমরা সবসময় ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগকে আমরা দেশে স্বাগত জানিয়েছি এবং সেটাও চেয়েছি যে প্রকৃত অর্থে বিনিয়োগটা হোক। একটা গ্রিনফিল্ড পোর্ট হওয়া মানে সম্পূর্ণভাবে এটা বিনিয়োগটা বাইরে থেকে আসছে। গ্রেফিল্ড না গ্রিনফিল্ড, কোনটি বিদেশিদের দেয়া উচিত? এমন বিতর্কের মধ্যে ডেনমার্কে দেয়া এপিএম টার্মিনালের নির্মাণ কাজের সূচনা হতে যাচ্ছে আগামী রোববার, যা বন্দরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সূচনা করবে নতুন দিগন্তের। এদিকে প্রকল্প এলাকা থেকে উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে $15 মিলিয়ন ব্যয় করবে এপিএম টার্মিনালস। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। অবৈধ দখল ও দূষণে কাপ্তাই হ্রদ এখন হুমকির মুখে। বারবার দাবি জানানো হলেও হ্রদ তীরবর্তী এলাকায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল হক। 1960 সালে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কাপ্তাইয়ে একটি বাঁধ তৈরি করা হয়, যার ফলে বিশাল এক কাপ্তাই হ্রদ বা এই জলাধার তৈরি হয়েছে। প্রায় 725 বর্গ কিলোমিটার এই হ্রদ। এই হ্রদ তৈরি করতে বা বাঁধ তৈরি করতে প্রায় 1 লাখ মানুষের মতো বাস্তুচ্যুত হয়েছিল, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময়ে। এই বাঁধ তৈরির ফলে এখানকার যোগাযোগ রাঙামাটির সাথে 6টি উপজেলার যোগাযোগের কেন্দ্রস্থল হয়ে পড়ে এই কাপ্তাই হ্রদ। একই সাথে পর্যটনের জন্য এখানে হ্রদকে কেন্দ্র করে ব্যাপক সারা বছরই পর্যটনের আনাগোনা থাকে এবং এই হ্রদে যে মিঠা পানির মাছ সারা দেশেই আসলে খুবই বিখ্যাত। এই হ্রদের আসলে দখল এবং দূষণের কারণে দিন দিন এই হ্রদের পানি দূষিত হয়ে পড়ছে এবং খাবারের যে রাঙামাটি শহরের যে খাবার পানির যে সাপ্লাই এই হ্রদের পানি থেকেই হয়ে থাকে। একই সাথে যে মাছের প্রয়োজন সেটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে বিএরএফআই যে তথ্য বলছে যে হ্রদের পানি দিন দিন দূষিত হওয়ার কারণে যে মাছের প্রয়োজন সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন। এই দখল এবং দূষণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিগত কয়েক বছর ধরে এই দখল দূষণ রোধে উচ্ছেদের অভিযানের আমরা দেখেছি তারা চেষ্টা করেছে উচ্ছেদ করার জন্য, কিন্তু এই দখল এবং যারা দখল করে আছে তাদের বাধার মুখে বারবারই প্রশাসনের ফেরত যেতে হয়েছিল। এই দখলের কারণে আমরা দেখেছি যে হাইকোর্ট থেকেও নির্দেশনা দিয়েছিল জেলা প্রশাসনকে যে হ্রদের সীমানা নির্ধারণ করে এখানে যারা হ্রদের তীরঘেঁষা যেসব অবৈধ স্থাপনা সেটি উচ্ছেদের জন্য কিছু নির্দেশনা দিয়েছিলেন। সেই সময় যে হ্রদ সৃষ্টি হয়েছিল সেই সময় হ্রদের যে কিছু আইন করা বলা হয়েছে যে এই হ্রদের পানি ধারণ ক্ষমতা থাকবে 109 MSL এবং 120 MSL পর্যন্ত বা 120 ফুট পর্যন্ত কোনো স্থাপনা তৈরি করা যাবে না।
কিন্তু এই নির্দেশনা যে স্থাপনা করতে গিয়ে আসলে কেউ মানছে না। এখানে পৌরসভার যে যারা দায়িত্বশীল কর্মকর্তা তাদেরকে দোষারোপ করছেন এখানকার স্থানীয় এবং পরিবেশবাদী। তারা বলছেন যে এসব যে স্থাপনা হচ্ছে যে পরিবেশের ক্ষতি করে, এইসব স্থাপনা করতে গিয়ে পৌরসভার অনুমতি প্রয়োজন হয়। সেই অনুমতি কিভাবে তারা পেল? এই ক্ষেত্রে পৌরসভার আসলে কতটুকু দায়বদ্ধতা, সেই দায়টা আসলে পৌরসভা নিচ্ছে না কেন? এসব বিষয়গুলো বারবারই এখানকার পরিবেশবিদরা এবং যারা সুশীল সমাজ রাঙামাটি পৌরসভার তারা আসলে সেটি বারবারই দাবি জানাতেন। পৌরসভা যদি এখানকার যদি সঠিক দায়িত্ব পালন করতো তাহলে এই রদ ঘেরা বা তীর ঘেঁষা যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তা কখনোই তারা সুযোগ পেত না। এই বিষয়গুলো নিয়ে হাইকোর্টের নির্দেশনা রয়েছে সীমানা প্রাচীর নির্মাণের জন্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে হাইকোর্টের নির্দেশনা আসলে তারা সেভাবে কাজ করে যাচ্ছেন। আশা করছেন যে নির্দেশনা পরে আসলে এখানকার যে উচ্ছেদ অভিযান, এখানকার উচ্ছেদ অভিযান করতে হলে যেখানকার স্থানীয় সুশীল সমাজ সবারকে একত্রিত করে এই হ্রদের যে সৌন্দর্য সেটি তারা ফিরিয়ে আনার জন্য কাজ করবেন বলে জানিয়েছেন। মেধা কৌশল উদ্ভাবনে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন বিস্টার সিজন 5 এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফুরকান, ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলামিন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 6টি দল অংশগ্রহণ করে। গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগীদের মূল্যায়ন করেন রেকিট বেঞ্চকিজারের সাপ্লাই ডিরেক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, শুনসিং সিমেন্ট ইন্ডাস্ট্রিজের সিনিয়র জিএম এবিএম ইফতেখার আলম সিদ্দিকী এবং কেডিএস গার্মেন্টসের সিএফও আসিফ মোহাম্মদ তানভীর হোসেন। শেষে সিজন 5 এর চ্যাম্পিয়ন দি ল্যানিস্টার এবং রানার আপ এক্সিট স্ট্র্যাটেজি সহ অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। It develops presentation and communication skill like accounting communication club. And accounting is always communicating information, communicating all those input and output to the people, to the stakeholder for their own decision internally and externally. 22 years HR কাজ করেছি। আমি আবুল খায়ের স্টিলের হেড অফ HR ছিলাম, আবুল খায়ের শাহ সিমেন্টের HR ছিলাম, আবুল খায়ের কনজিউমার গুডসের HR ছিলাম, আবুল খায়ের টোবাকোর HR ছিলাম। সেখান থেকে আমি উপলব্ধি করেছি যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডাস্ট্রি বান্ধব হতে হবে, কারণ ইন্ডাস্ট্রি ডেভেলপ যদি আমাদের দেশ করতে না পারে তাহলে আমাদের দেশ কোথা থেকে উন্নত হবে। দেশের কিশোরীদের বড় একটি অংশ বয়ঃসন্ধিকালে রক্তশূন্যতা ও অপুষ্টিতে ভুগছে। পাশাপাশি বাল্যবিবাহের ফলে বাড়ছে মৃত্যু ঝুঁকি। পারিবারিক ও শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি ছাড়া যা থেকে উত্তরণ সম্ভব নয়। উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার ফজলে রাব্বি। এ সময় তিনি বলেন, এসব সমস্যা নিয়ে কিশোরীদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে। প্রজনন স্বাস্থ্য নিয়ে আয়োজিত সেমিনারে 250 জন কিশোরী অংশ নেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার ও উন্নয়ন গবেষক নাসরিন সুলতানা খানম। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা জনি রোজারিও, লুৎফুন্নেসা রূপসা এবং রীতা দোলন রোজারিও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে আয়োজিত সভায় সমিতি আয় ব্যয়ের হিসাব, বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বাজারের পরিবেশ ও ব্যবসায়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। সভা শেষে সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রীতি ভোজ। সমিতির সভাপতি বাবু কল্যাণ বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু হেনা মোহাম্মদ মহসিন এবং উপদেষ্টা মোহাম্মদ ইকবাল এতে উপস্থিত ছিলেন।